নমস্কার। চলুন আগে আমরা সবাই মিলে ভিডিওটা দেখি। খণ্ডঘোষের আমিলা বাজারে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী। পেশাদার অভিনেত্রী বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন বর্ধমান আরামবাগ সড়কে। খণ্ডঘোষের আমিলা বাজারে সোমবার সকালবেলায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বর্ধমান আরামবাগ 7 নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। হঠাৎই বৃষ্টি শুরু হলে তিনি আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামগারে। স্থানীয় যুবকেরা প্রথমে অবাক হয়ে যান, কে এই মহিলা। যখন তারা কথা বলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন। কথা বলার ছন্দে কোনো সামঞ্জস্য নেই। তবে তার সঙ্গে কথা বলে জানা যায় তিনি পেশায় একজন অভিনেত্রী। নিজের নাম জানান সৌমি হর চৌধুরী। বলেন, আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি। কখনো বলেন আমি বেহালার মেয়ে, আবার কখনো বলেন আমি বোলপুর থেকে এসেছি। তাদের দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ঘেটে স্থানীয়রা দেখতে পান মহিলার একাধিক অভিনয় ক্লিপ। সত্যি স্টার জলসার একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতাও অসাধারণ। তবে বর্তমানে তিনি কোথা থেকে এলেন, কেনই বা এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষক সেতু নিউজ বাংলা। সরজমিনে দেখা যায় ওই মহিলার আচরণে স্পষ্ট মানসিক অস্থিরতা রয়েছে। স্থানীয়রা তার চিকিৎসার জন্য প্রশাসনিক সাহায্যের দাবি জানিয়েছেন। সরাসরি দেখাবো সেই মহিলার ভিডিও। আরামটাকে না মনে হচ্ছে গলাটা টিপে দিই। শোনো, তুমি না এখন যাও। দেখলেন, নামকরা অভিনেত্রী, কাজ ওনার সাথে আমিও করেছি। ভালো অভিনেত্রী, ভালো ভালো কাজ করেছে। আজকে এই অবস্থা, আজকে ভালো অভিনেত্রী, ভালো মানুষটা আজকে এই পরিস্থিতি, এরকম অবস্থা, সেটাকে শুধুমাত্র নিজের দোষে, বেশিরভাগ মানুষই আমরা বলেছি নিজের দোষে হয়তো হয়েছে, নিজের দোষে হয়। আমার তো মনে হয় না। এই হওয়ার পেছনে কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের হাত থাকে। নিজের দোষে সবাই সব কিছু হয় না। একটা মানুষ হয়তো ছোটবেলা থেকে খারাপ, অন্যরকম অ্যাটিটিউড, তার আশেপাশে তারা যেখানে জন্ম, কর্ম, স্কুল, সব জায়গার লোকজন হয়তো বলবে ছেলেটা ছোট থেকেই খারাপ, ছেলেটা এই, ছেলেটা ফ্যামিলি এই, সেটা বাজে, এই করেছে। আলাদা ব্যাপার। যেখানে ছেলেটা জন্মকর্ম, যেখানে মেয়েটার জন্মকর্ম, সেখানকার মানুষ বলছে মেয়েটা ভালো, ভালো মেয়েটি, মেয়েটা ঠিক। তাহলে এই অবস্থার জন্য সে নিজে দায়ী থাকে না সবসময়। তাকে এই অবস্থায় পৌঁছানোর জন্য হাত থাকে কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের, তাদের জন্য, যারা আজকে এরকম পরিস্থিতি সৃষ্টি করে। এরকম শুভাকাঙ্ক্ষী মানুষদের জন্য অনেক মানুষ পথে ঘুরে বেড়ায়, অনেক মানুষ মৃত্যুর মুখে চলে যায়, অনেক মানুষ সুইসাইড করে, অনেক মানুষ বদনামের ভাগিদার হয় কিছু এই ধরনের মানুষের জন্য। একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছিল রাস্তাতে। সেই ভদ্রলোক বয়স আনুমানিক 45 হবে। উনিও ঠিক এক টাইপের, উস্কো খুস্কো চুল, একটা অন্য টাইপের। তো আমারও নিজের একটা কেমন অস্বস্তি হচ্ছিল, আননোন একটা পার্সেল। উনি আমাকে বলছিলেন, দাদা আপনার বাড়িতে আমাকে একটা দিন থাকতে দেবেন রাত্রে। হঠাৎ যে কোনো মানুষ হলে সেটা দেবে কি দেবে না, আমিও দিইনি। আমিও হঠাৎ করে আমার বাড়িতে থাকতে চাইছি, কী ব্যাপার। তোমার সাথে কথা হতে হতে কিছু জিনিস শুনলাম, মানে শেষমেশ আমি দিইনি। মানে এক নম্বর হচ্ছে, আমি আমার মায়ের কাছে তখন থাকি না, অনেক দিন হয়ে গেল। আমি কাজের সূত্রে একটু বাইরে থাকি, একটু বাইরে আমাকে থাকতে হয়। অনেকদিন মাকে দেখাও হয় না, মাকে দেখি না, নিজের বাড়িতেও থাকা হচ্ছে না। কারোর বাড়িতে ধরুন থাকি, সেই বাড়ির লোক বা সেই বাড়ির মানুষজন তো সেটা চাইবে না যে আমার নিজের বাড়ি নয়, সেটা আননোন পার্সনকে আমি নিয়ে এসে ঘরে ঢুকাই। তো সেটা আমি পারিনি, আমি দিইও নি তাকে। সে মানুষটাকে যখন সব কিছু আমি শুনলাম, আজকে সেই মানুষটা কিছু নেই। মানে কিছু ঘটনার সাথে না আমার ঘটনা জড়িয়ে গেছে। আজকে সেই জন্য আপনাদের কাছে আমি তুলে ধরছি। ঘটনাগুলো শুনবেন, মন দিয়ে শুনবেন।
মানুষটা একটা সময় ভালো বিজনেস করতো, লোহার রড। আমি যতটুকু উনি আমাকে বললেন, আমি মানুষটাকে চিনিও না, হয়তো ভবিষ্যতে কবে আবার দেখা হবে কিনা জানিও না। তো উনি যেটুকু বলেছেন আমি সেটুকুই আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো ওনার বাড়িতে যে লোহার রড আছে, বাড়ি করে রডগুলো দিয়ে ঢালাই করে, সেই রডের বিজনেস ছিল। সেই রডের বিজনেস করতেন, ভালোই চলতো, বিয়ে শাদী করেছেন, বাড়ির লোক আছেন। কোনো কারণবশত একবার উনি ব্যাংক থেকে একসাথে দুটো না তিনটে আইটেম, কিছু ব্যাংক থেকে, উনি অতগুলো বলেনি, কিছু ব্যাংক থেকে লোন নেন বিজনেস থেকে ডেভেলপ করার জন্য। লোন দেন কিছু মাস দেন, দিতে কিছু মাস দেন। আর আমি আপনাদের যেটা বলছি সেটা শুনুন। এরপর ওনার দেখা দেখি আশেপাশে অনেক দোকান চলে আসে, আস্তে আস্তে ওনার বিজনেসটাকে নাকি ফেল করে যায়, মানে ডাউন হতে থাকে। তো যতদিন উনি পেরেছেন, ব্যাংকের যে লোন নিলে যেটা দিতে হয়, অ্যাকচুয়ালি ওটাকে ইএমআই বলে, তো ওটা দিতে থাকেন যতদিন পেরেছেন। তারপর একটা সময় উনি পারেন না, ব্যাস তারপর থেকে গল্পটা শুরু। প্রথমে কদিন আসেন, তো উনি দিতে পারেন না, যেহেতু বিজনেস আর কিছু চলতে না। উনি বলেন একটা সময় আমার খাওয়ার সমস্যা হয়ে গেছিলো, মানে আমি কিছু করতে পারছি না, সেই রডগুলোকে কম দামে ওনাকে বেচে দিতে হয়েছিল, লস করে বিক্রি করে দিতে হয়েছিল। সেই টাকাও ইএমআই দিয়েছে, কিন্তু পুরোটা লোন শোধ করতে পারেনি, ইএমআই চালিয়ে যেতে হবে। তারপর থেকে ব্যাংকের রিকভারি এজেন্টরা তার বাড়িতে এসে তাদের খেলা দেখাতে আরম্ভ করেছিল। হুমকি, গালাগালি, বদনাম কিছু আর বাকি রাখেনি। ওনার কথাবার্তা শুনে আমি ওনাকে শিক্ষিতই মনে হলো, ভদ্র মনে হলো, কথাবার্তার ধরন, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ নেই, কোনো কিছু, শিক্ষিত ভদ্র মনে হলো বাড়িতে এসে। কিন্তু উনি দিতে পারেননি, তার জন্য অনেক কিছু ওনাকে সহ্য করতে হয়েছে। ওনার বউকে অপমান করা হয়েছে, ওনার বউকে এসে নোংরা কথা বলা হয়েছে, ওনার বাড়িতে এসে কথা বলা হয়েছে। ওনার সিচুয়েশনটা আমি আপনাদের বলছি। ওনার মা ছিলেন না, বাবা ছিলেন, একটা বাচ্চা। ওনার বউ এতটাই ওনার বাড়িতে এসে অপমান করেছে, ওনার বউ হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। ওনার বাবা বয়স হয়েছিলেন, এগুলো সহ্য না করতে করতে একটা সময় ওর বাবাও চলে যান। বাচ্চাটাকে ওনার এক আত্মীয়, মানে ওনার দুঃসম্পর্কের এক দিদি, সেই বাচ্চাটাকে মানুষ করার জন্য নেয়। ওনার তখন খাওয়াও জুটছে না, উনি যখন দিতে পারছেন না, ওনার নামে উনি যতটুকু টুকটাক মানে সবজি মবজির এসব বিক্রি কিছু কিছু কাজ করছিলেন, সারা দুনিয়াতে এই রিকভারি এজেন্টরা, এই ব্যাংকের অ্যাকচুয়ালি তো কেউ যদি লোন নেয়, টাকা নেয়, সেই টাকাটা যখন তুলতে আসে, দেওয়ার সময় ব্যাংক অনেক কিছু আপনাকে বলবে। রিকভারি মানে যারা রিপ্রেজেন্টেটিভ তারা অনেক কিছু বলবে, নেয় এটা নিন, এটা নিন। যখন দিতে পারবেন না, তখন কিন্তু ব্যাংক দায়িত্ব নেয় না, এগুলো এজেন্টদের দেয়। এজেন্ট প্রচুর এজেন্টদের দিয়ে রাখে, যারা একটু হাম্বা একটু মস্তান টাইপের, তাদের আন্ডারে দিয়ে দেয়, যাতে তারা টাকাটা তুলতে পারে যেমন করেই। এইবার যখন সেই ভদ্রলোক দিতে পারছেন না, কেউ নেই এখন, পুরোপুরি ওনার জীবন থেকে সবই চলে গেছে প্রায়, তার জন্য দায়ী হচ্ছে কিন্তু এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো, যাতে নিজেদের বাড়িতেও মা বোন, বাবা মা ভাই বোন আছে, যাতে নিজেদের ব্যাকগ্রাউন্ডও জানি না কতটা ভদ্র। হয়তো এই মানুষটা যখন দিতে পারেনি, ব্যাস তার নামে সারা দুনিয়াতে এমন বদনাম করেছে, যিনি এখন একটা জায়গায় চলতে গেলেও সেই মানুষটা তাকে, যে কোনো মানুষ তাকে খারাপ চোখে দেখে, কিন্তু সে কিন্তু খারাপ কিছু করেই। সেটার সাথে আমার কিছু কথা মনে পড়ে গেল, আমার লাইফের কিছু কথা।
এই দুটো ঘটনা, এই যে আমাদের নায়িকা যেটা দেখলাম, একটা ভালো অ্যাক্ট্রেস নায়িকা টিভি সিরিয়াল করতো, সে আজকে এইরকম হালতে, মানসিক ভারসাম্যহীন। আজকে এই লোকটা সেও অনেকটা মানসিক ভারসাম্যহীন। আমি আলটিমেটলি তাকে থাকতে দিইনি, তার কথাগুলো আমার এখানে বেড়েছে, তার কথাগুলো এখানে বিঁধেছে। আমি যখন ওনাকে বললাম আপনি কিছু খাবেন, খেয়েছেন, উনি কিন্তু আমার কাছ থেকে একটা পয়সাও নেন। বলেন না, হাত পাতবো না। জীবনে একবার হাত পেতে যেই পরিস্থিতিটা আমার এসছে, একটা সাধারণ মানুষের কাছে হাত পেতেও আমি সেই পরিস্থিতিটা করতে চাই না, যেই পাপটা আমি করেছিলাম। তো সেই কথাটা না আমার এখানে কেটেছে। আজকে আমার জায়গায় সেই জিনিসটা কিছুটা ফুটে উঠেছে আমাকেও। আমি আমার ভিডিওগুলো তো দেখেছো না, এগুলো ভিডিও পাঠিয়েছি। ঠিক আমার পরিস্থিতিটাও ঠিক অনেকটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু মানুষ, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার আগে আমি সেই, আপনারা বিশ্বাস করবেন না, আমি দুদিন আগে আমার এখানে একটা প্রবলেম হচ্ছে আমার মুখে, যে কারণে এই বুকের এই জায়গাটা প্রবলেম হচ্ছে, হয়তো কোনোদিন করতেও যেতে পারে। সেটা দেখা যায় আমি পিজি হসপিটালে গেছিলাম, সেখানেও আমাকে ফলো আপ করা হয়েছে। ফলো, বুঝতে পারছেন? আমি যেখানে এখন থাকতাম, মানে আমার যেখানে আমার জন্মকর্ম, সেখানে আমার মামাবাড়ির এলাকা, যেটা আমি বলেছি, যেখানে থাকতাম সেখানটা আমি আপনাদের জানিয়েছিলাম কীভাবে ফলো আপ করা থেকে আরম্ভ করে আমার নামে বদনাম করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু চেষ্টা করেছি কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই। কেউ এখানে হাত দিয়ে বলতে পারবে না যে মানুষগুলো বদনাম করেছে, এখানে হাত দিয়ে বলতে পারবে না আমার নামে যে বদনামটা দেওয়া হয়েছে সেটা কেউ দেখেছে। যাই হোক, আমি তাদেরকে একবার বলে দিই, আচ্ছা আপনারা তো এত চেষ্টা করলেন, অনেক বছর হয়ে গেল, 1-2 বছর তো হবেই, হ্যাঁ চেষ্টা করছেন, 2 বছর হবে না কম করে? হ্যাঁ হবে। 2 বছর ধরে হয়তো পেছনে আমার এরকম চেষ্টা করছেন, এই করছেন, কিছু পেলেন না তো, পেলেন না কিছু, এত চেষ্টা করছেন এখনও পাচ্ছেন না। হ্যাঁ, যে যে খুবটা ধরার চেষ্টা করছেন, যে বদনামটা দিচ্ছেন, সেটা ধরতে পারছেন না। তাহলে কী প্রযুক্তি আমাদের ভারতবর্ষে? হ্যাঁ, সেখানে একটা মার্ডার করলে 1 সপ্তাহ লাগে না ধরতে, সেখানে যেই বদনামটা দিয়েছেন সেটা তো ধরতে পারছেন না 2 বছরে। আরে ধরবেন কি করে? সেটা করলে তো ধরবেন, দিয়েছেন তো মিথ্যে বদনাম, সেটা ধরবেন কি করে? শুধু মানুষের মাথায় ঢোকাতে পারবেন যে এই ছেলেটা খারাপ, এই মেয়েটা খারাপ, ধরতে তো পারবেন না। আমাদের ভারতবর্ষ এখন কত নম্বরে জানেন? সারা বিশ্বে অর্থনৈতিক প্রযুক্তিতে কত নম্বরে জানেন? জানবেন না। এটার জন্য এটা একটু দরকার লাগে, ভেতরে থাকা দরকার লাগে। 4 নম্বরে, 4 নম্বরে সারা বিশ্বে। তাহলে প্রযুক্তিটা বুঝতে পারছেন? মহাকাশে চলে যাচ্ছে, ঘুরে এলো, দেখলেন তো? তাহলে ভারতবর্ষের প্রযুক্তি এতটা উন্নত, এতটা এগিয়ে গেছে, সেখানে যেই বদনামটা দিচ্ছেন সেটা ধরতে 2 দিনও লাগবে না। সারা জায়গায় সিসিটিভি ক্যামেরা, সারা মানুষ এখন শিক্ষিত, এত প্রযুক্তি, এত স্যাটেলাইট প্রযুক্তি, কম্পিউটারাইজড, সেখানে যেই বদনামটা দিচ্ছেন সেটা ধরতে 2 বছরে লাগছে না, তাও পারছেন না। হ্যাঁ, আসলে সেটা করলে তো পাবেন, সেটা তো করার মতন ছেলে তো আমি নই, করিও না সেই ধরনের কাজ। যে বদনামটা দিচ্ছে চারিদিকে ছড়িয়েছে, আর যারা মানুষ, যারা বিশ্বাস করেন, আপনাদের মাথায় ঢোকাচ্ছে এই মেয়েটা বেশ্যা, এই ছেলেটা বাজে, এই ছেলেটা চোর, এই ছেলেটা ডাকাত, আপনারা সেটা বিশ্বাস করে যাচ্ছেন। আগে দেখুন সেই ছেলেটার রেকর্ডটা দেখুন। এর জন্য কিছু মানুষ দায়ী থাকে, তার কিছু আত্মীয় স্বজন দায়ী থাকে, তার কিছু এলাকার লোক দায়ী থাকে যে সেই ছেলেটার মেয়েটার ভালো চায় না। তারা মিলেমিশে এই জায়গাগুলো তৈরি করে। শুধু মানুষের মধ্যে একবার ঢুকিয়ে দাও এই ছেলেটা বাজে, ব্যাস, প্রমাণটা যত হবে হবে, ততদিন তো ভুক্তভোগী হোক, ততদিন তো এই খারাপ ভাবো, কিন্তু আমরা সেটা বিচার করি না।
কাউকে কোনো মহিলাকে বেশ্যা বানালে আমরা বিচার করি না সত্যি মহিলাটা কারোর সাথে শুয়েছে কিনা, সত্যি সে বেশ্যা কিনা, সত্যি সে গেছে কিনা, সে খারাপ কিনা। মানে সে বলে দিল ব্যাস, আরেকটা মরে গিয়ে দাঁড়িয়ে 5 জনের সাথে আলোচনা করলাম, জানিস এই ছেলেটা ওই, মেয়েটা ওই। আমরা সেটা বিচার করি না। আরে ভারতবর্ষের এখন এত প্রযুক্তিতে একটা মানুষ কোনো খারাপ কাজ করলে সেটা লাগে না বেশি দিন ধরতে, সেটা পুলিশ প্রশাসন হোক, আইন হোক, সমস্ত কিছু এত প্রযুক্তিতে ভারতবর্ষ এগিয়ে গেছে। সেখানে একটা যে বদনাম দিচ্ছেন সেখানে ধরতে এতদিন লাগছে, একটা লুপ হচ্ছে, আরে করলে তো পাবেন। বদনামটা দিতে ভালো লাগে। আর আপনারাও মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের মানুষ, আপনারা বিশ্বাস করে যান সেই মানুষটাই। আমার দিক দিয়ে আমি আসি, তাদের কথাটা আমি জানি না, তাদেরকে আমি ছোটোবেলা থেকে দেখিনি, ছোটোবেলা থেকে তাদের সাথে মিশিনি, যাদের কথাগুলো আমি বললাম, এরকম অনেক ঘুরে বেড়াচ্ছে এরকম। যে মানুষগুলোকে তৈরি করে দিয়েছে, পরিস্থিতিতে নিয়ে গেছে আমাদের মতনই কিছু মানুষ, যাদের এইখানে পোকা ঘুরে বেড়ায়, বদমাইশি ঘুরে বেড়ায়, তাদের আর কোনো কাজ নেই। সেই সব মানুষের জন্য তাদের নিজেদের স্বার্থে আমাদের বিবেকগুলো মানুষের এখন চলে গেছে সমস্ত কিছু। এই হচ্ছে আমরা মানুষ। আজকে তাদের কথাটা আমি আসছি না, আমার কথাই আমি বলছি, আমার কথাই আমি আজকে আপনাদের কাছে বলছি। দিনের পর দিন আমি যেখানে আমার জন্ম, কর্ম, স্কুলিং, বন্ধুবান্ধব, তাদের সাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেখানে গিয়ে আগে জিজ্ঞেস করুন যে মানুষটা কী। তাদের সাথে মিশেছি। আমি যেই এলাকায় বড় হয়েছি, আমার বাবার বাড়ি, আমার পৈতৃক বাড়ির ওখানে, আমি যেখানে বড় হয়েছি, ছোটো থেকে স্কুল করেছি, যথেষ্ট বড় অবস্থা ওখানে ছিলাম। মা বাড়ি এলাকায় তো হালে এসেছি, কটা বছর হয়েছে, তার আগে ওখানে ছিলাম, বহু বছর পড়াশোনা করছি। ওখানকার লোকজন একজন বলুক তো আমি কোনো খারাপ ছেলে কিনা বা খারাপ কিছু করেছি কিনা, একজন বলুক। আমার ফ্যামিলি খারাপ কিনা বলুক, কান ধরে উদ্বোস করবো সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে আপনাদের সামনে। যারা বদনাম করছেন তাদেরকেও বলছি, বলবেন কোথায় আসতে হবে, সবার সামনে বলবেন। তারপরে আমি আসি আমার মামাবাড়ির এলাকায়, সেখানেই গল্প শুরু। কিছু আত্মীয় স্বজন থাকে না, পৈতৃক সম্পত্তি, পৈতৃক কিছু নিয়ে ঝামেলার ব্যাপার, সেরকম কিছু শুভাকাঙ্ক্ষী আত্মীয় চলে এসছে আমার জীবনে। কিন্তু আজ পর্যন্ত আমি যাদের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছি, আমি যাদের সাথে মিশি, কথা বলি, সামনে যাই, তারা একজন। যাদের সাথে মিশি না তারা তো বলেই দিচ্ছে, যাদের সাথে মিশি, কথা বলি, তাদের সাথে কথা বলি, তারা বলুক তো আমি কোনো অসম্মান করি কিনা, কাউকে অসম্মান করি কিনা, কেউ কোনো খারাপ কিছু আমাকে দেখেছে কিনা, করতে দেখেছে কিনা, কোনো মুখ দিয়ে নোংরা ভাষা, কোনো রকম নেশা, কোনো রকম বাজে কিছু কাজ করা তারা নিজের চোখে দেখেছে কিনা। তাদের মধ্যেও থাকে, সেখানেও থাকে সেই ধরনের মানুষ, শুভাকাঙ্ক্ষী মানুষ, যারা আপনার ভালো চায় না, মনে মনে হিংসে, যে এই ছেলেটা আমাদের থেকে উপরে উঠে যাবে, আমাদের থেকে বেশি বলছে, আমাদের থেকে উপরে না, আমাদের মাথার উপরে উঠবে, উঠতে আপনাকে বা ওনার ছেলে মেয়েদের মাথা উঠবে, ডাউন আপনাকে পড়বে। বাঙালি না আমরা বাঙালি, তো ডাউন আপনাকে পড়বেই। এরকমও থাকে, এরকমই এসছে আমার এই ধরনের মানুষ, আত্মীয় স্বজন। আরেকটা কথা, কিছু ভুল ত্রুটি সব মানুষ করে, এটা অল্প বয়সে, এটা অবুদ্ধি চলে, কোনো না কোনো মানুষ কোনো ভুল ত্রুটি, সে প্রেম ভালোবাসা হোক, যাই হোক, কিছু ভুল ত্রুটি করে ফেলে বোকামিতে, তাহলে সেই মানুষটা খারাপ হয়ে গেল। সে ভুল ত্রুটি আমারও জীবনেও আছে, সেই ভুলের কিছুটা ভুল ত্রুটি মানুষের জীবনে থেকে যায়। আমিও একবার এই যে ভদ্রলোকের কথা বললাম, লোনের ব্যাপার, একটা সময় আমিও একটা ছোট বিজনেস করার জন্য কিছু টাকা লোন নিয়েছিলাম, নিজের ভুলে। কিন্তু তার আগে আমার অভিজ্ঞতাটা এই জন্যই হয়েছে, তার আগে এই যখন আমি ছোট বিজনেসটা শুরু করি, তখন আমি আমার নিজের বাড়িতে সেই জায়গাটা করেছিলাম, নিজের বাড়িতে তখন করেছিলাম। তখন আমি আমার জন্ম যেখানে, সেখানে ছোটো একটা বিজনেস করছিলাম, সেখান থেকে কিছু ব্যাংক থেকে লোন নিই,
সেইখানে সেই লোনটা দেওয়ার জন্য আমাকে 14 বার ফোন করা হয়েছে, আমার মাথাটাকে চিবিয়ে দিয়েছে যে নিন, কোনো প্রবলেম হবে না। যখন আমাকে ফোন করেছে, আমাকে যখন বলতো নিন আমরা আছি, কোনো এক্ষুনি করে দেবো, কোনো সমস্যা হবে না, এমনও রিপ্রেজেন্টেটিভ আমাকে বলেছে 3-4টে ইএমআই দেবেন তাহলেই হবে, না পারলে দেবেন না। ওনারা নিজেরা বলেছেন। আমি বলেছি যে আমি যতটা পারবো চেষ্টা করবো, আমি যতটা পারবো। আমি না প্রথমে না নেওয়ারই চেষ্টা করেছিলাম, আমি না বলেছিলাম তাদেরকে। তারা প্রেশার গেট করেছে। আজ থেকে, আজকের কথা না, আজ থেকে প্রায় 15 ইয়ার্স, 15 বছর প্রায় কথা বলছি, 15-16 বছর হয়ে গেল, 15-16 বছর আগে তার কথা বলছি। তখন নেওয়ার জন্য এত প্রেশার গেট করেছে, এত প্রেশার গেট করেছে, এত লোভ দেখিয়েছে আমাকে। তারপর আমি নিই কিছু ব্যাংক থেকে লোন, ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ থেকে, তারা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছিল। সেটাকে নিয়ে আমি বিজনেসে ডেভেলপ করি। ওই যে বললাম জীবনে কিছু ভুল থাকে, কিন্তু টোটাল সেটা আমি ইচ্ছে করে নয়, নিজের মাইন্ডে বুঝতেই পারিনি আমি, সেই ধরনের ধারণাই ছিল না আমার সেই সম্বন্ধে। আজ থেকে 15 বছর আমার এতটা মেমোরি বা ধারণা ছিল না। এখন অনেকটা সব কিছু বুঝতে শিখেছি, অনেক এগিয়ে গেছি। 15 বছর আগে আমার এতটা ধারণা ছিল না, আমি সেইভাবে তৈরি হইনি, সেইভাবে মানুষ করিনি বাবা আমার, বদমাশি পানাদের মতন নিয়ে যথারীতি বিজনেসটা আমি চালাতে থাকি। ওই যে বললাম কিছু নিজের ভুল জীবনে না বোঝার, সেই ভুলেই আমার বিজনেসটা পুরো শেষ হয়ে যায়, পুরো লস সেই সময়টায়, পুরো লস সেই সময়টায়। আমি বিজনেস, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি যতটা পেরেছিলাম আমি ইএমআই দিয়েছিলাম, তারা দিয়েছে লোনটা কি জানবেন, আমি বলে দিচ্ছি। লোন দিয়েছে, তার রেট অফ ইন্টারেস্ট রিজার্ভ ব্যাংকের যে নিয়ম আছে তার থেকে অনেক গুণ বেশি, যেটা টোটালি বেআইনি। আমি জানতামই না এসব ব্যাপার, টোটালি। আমি যখন ইএমআই দিতাম, এত হাই ইএমআই, এত টাকা, কিন্তু রিজার্ভ ব্যাংকের রুলসে কিন্তু সেটা নেই, যেটাকে বলা হয় আনসিকিওর লোন। আনসিকিওর লোন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ধরনের আমি সব বিজনেসে লাগিয়ে দিয়েছিলাম বোকামির মতন। আমার মাথায় কিছু আমি জানতামই না, এখন তো সব জেনেছি। আনসিকিওর লোন, পুরো রিজার্ভ ব্যাংকের যে রুলস থাকে যে এত বেশি ইন্টারেস্টে নেওয়া যাবে না, তার থেকে অনেক বেশি ইন্টারেস্টে আমাকে লোনটা দেওয়া হয়েছিল, লোভ দেখিয়ে। আর যখন দেওয়ার সময় অনেক দাদা ভাই কাকা জ্যাঠা করে, তখন তো দাদা কাকা জ্যাঠার আরও বয়স ছিল না, আরও অল্প বয়স ছিল, একদম দাদা ভাই একদম বাড়িতে চলে এসছে, নিন এই করুন, কোনো পেপার্স নেই, এইটুকু দিন ওই দিন নিন করে আমাকে দিয়ে দিল, মিটে গেল। যখন দিতে পারলাম না, যখন দিলাম কয়েক মাস দিয়েছি, যতটুকু পেরেছি দিয়েছি। বিজনেস ডাউন হলে ভগবান তো আমাকে টাকা দেয় না, বা কোনো আমাকে কেউ টাকা দেয় না সেভাবে। সেই সময় আমার নিজের কিছু ভুল, অনেক ভুল। এই ব্যাংকের লোন নেওয়াটাও কিন্তু আমার ভুল একটা, যখন দিতে পারলাম না। যে ধরনের অপমান আমাকে করা হয়েছে আমার বাড়িতে এসে, আমার আশেপাশের লোকেদের কাছে যেই জায়গায় করা হয়েছে, সেই সময় আমার মানসিক দিক টোটালি ডিপ্রেশনে চলে গেছিল। সেই জায়গাটা কী করবো ভেবে উঠতে পারছিলাম না। সেইটুকু সময় আমার গেছে, একটা সময় পড়াশোনা করেছি, শিখেছি, শিক্ষিত হয়েছি, কী করবো ভেবে মাথায় কাজ করছিল না আমার। কিন্তু আমি একটু আনন্দ ফুর্তি নিয়ে থাকতে ভালোবাসি, যার জন্য হয়তো পাগলটা হইল, কী করবো কিন্তু আমি বুঝতে দিই না কাউকে চট করে কী করবো। সেই সময়টায় বাবার শরীর খারাপ হলো, এক চেটিয়া সমস্ত কিছু, আসলে বাবা মারা গেল, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু, নিজের কিছু ভুল। কিন্তু তা বলে এই নয় যে আমি কোনো খারাপ কাজ করেছি, কোনো খারাপ কিছু করেছি, কোনো খারাপ মানুষের সাথে মিশেছি, বা কোনো খারাপ যেখানে জন্মকর্ম সেখানটা মানুষকে বলতে পারবে না। সেই জায়গায় রিকভারি এজেন্টরা এসে কিছু বাকি রাখিনি, দিনের পর দিন ফোন করা, হুমকি দেওয়া, বাড়িতে আসা, মানে নানা রকম কথা বলা। কিন্তু আমি পারিনি সেই সময়টা। আস্তে আস্তে আমি কথা বললাম, আমার কিছু বন্ধু বান্ধব আছে, লয়ার আছে, তাদের সাথে কথা বললাম। কিন্তু যেটা পারবো না আমি সেটা দিতে পারবো কী করে? দিতে পারি। অত আনসিকিওর,
অতখানি ইন্টারেস্টে আমি তাদেরকে, তারপর সেখান থেকে আমি চলে আসি, সেই জায়গা থেকে আস্তে 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 সময় চলে যায়, দিতে পারি না, এরকম রোজ আস্তে আস্তে মাইন্ডই ঠিক করতে পারি না। কি করব, মানে খারাপ ডিসিশনও নিতে যাচ্ছিলাম, নিইনি হয়তো, ভগবান আছে বলে। এই এদের মতন মানুষদের জন্য, এদের জন্য যখন দেওয়ার সময় দাদা কাকা ভাই হাত পা ধরে, আর যখন নেওয়ার সময় তখন মানে কারোর বিবেক বলে কিছু নেই। আজকে দেখলাম চল সেরকমভাবে আর পারিনি, দিইনি সেভাবে দেওয়া হয়নি। বিজনেসের জন্য নেওয়া, বিজনেস শেষ, তবে টুকটাক ছোটোখাটো কাজ সেরকম কাজ পাচার হচ্ছে। অনেক মাইন্ডই তো ঠিক নেই, চারিদিক থেকে আমাকে অনেক আঘাত অ্যাটাক করে চলো, অনেক আঘাত। যারা করতে এসছেন না, যারা রিকভারি, যারা টাকা ওইভাবে হুমকি দিয়েছেন না, তাদের যদি জিনিসগুলো ঘটতো বুঝতে পারতো। একসাথে অনেক আঘাত আমার মাথা বিভ্রান্ত করে দিয়েছিল, অনেক কিছু নিজেকে পারছিলাম না। সেটা কাটাতে কাটাতে অনেকটা বছর সময় লেগে গেছিল। তারপরে আর ভালো লাগলো না, বাবা চলে গেল, আস্তে আস্তে চলে এলাম আমরা আমার মা বাড়ির এলাকার দিকে। মা একা, বোনের বিয়ে হয়ে গেছে, চলে এলাম মা বাড়ির এলাকার দিকে। সেখানে ওই যে বললাম আমার কিছু শুভকাঙ্ক্ষী আত্মীয়, কিন্তু আমি যেখানে জন্মকর্ম করেছি সেখানে থেকে এসেছি, সেখান থেকে আসাটাও আমার হয়তো আরেকটা ভুল। চলে এলাম সেখানকার নিজের কাছের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ, ব্যাস আরম্ভ করে দিল, দু একজন আরম্ভ করে দিল, ব্যাস। সেখান থেকে যেহেতু আমাকে ওখানকার মানুষ দেখেনি, যেখানে গেলাম মা বাড়ির এলাকা, তারা তো আমাকে ছোটোবেলা থেকে দেখেনি, আমাকে তো দেখেছে আমার পৈতৃক বাড়ির ওখানে, বাবার বাড়ির ওখানে। এরা তো দেখেনি আমাকে ছোট্ট থেকে বড় মানুষজন। তাদের কাছে যদি একটা কিছু ঘুষিয়ে দিই, খুব কাছের আত্মীয়, কানের কাছে কি যদি একটা বলি এই ছেলেটা এই মেয়েটা এই মেয়েটা জানিস আমার আত্মীয় হয়, এই মেয়েটা না খুব খারাপ বেশ্যাগিরি করেছে, এই করতে গিয়ে ধরা পড়েছে, ওই হোটেলে ছিল, তো অটোমেটিকলি তো সেই মানুষগুলো ভাবে হ্যাঁ কাছের আত্মীয় নিশ্চয়ই ঠিক বলছে। সেম জিনিসটা আমার ঘরেও ঢুকিয়ে দিল। যা আমরা করেছি, যা করিনি, সেটাকেও এত বড় তৈরি করা হলো। আমার মামাবাড়ির এলাকায় কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ, মানে আমার কাছের কিছু রিলেটিভ তৈরি করা হলো মহাভারতটা, লোকের কানে ঘোষণা আরম্ভ করলো। ওখানে গিয়ে আমাদের রেন্টে থাকতে হয়েছে। কিছু রেন্টে ছিলাম ঠিকঠাক, কিছু রেন্টে জানি না কি, যেহেতু আমি একটা বাইরের জায়গা থেকে এসেছি, মানে পেয়ে বসতো কোনো কিছু বলতে গেলে আমি খারাপ হয়ে যেতাম, কিছু বলা যেত না, মানে অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে রেন্টেও প্রচুর। সেইখানে গিয়েও সেই রেন্টের কিছু লোক আর আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয়, আমি কারোর নাম প্রকাশ্যে আনবো না, প্রকাশ্যে কারোর নাম আনছি না, আমার শুভাকাঙ্ক্ষীর কিছু আত্মীয় মিলে গিয়ে সেই সুযোগটাকে নিয়ে তৈরি করে দেওয়া হলো। এই মানুষটা যখন সে বলছে আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয়, তখন 5টা মানুষ বিশ্বাস করবে যে ছেলেটা তো এখানে থাকতে না, আমাকে তো দেখেনি কেউ, ব্যাস আরম্ভ করে দিল এই ছেলেটা করেছে ওর জায়গায়। মানে আমি যেইখানে থাকি, মানে যেখানে গেছি মা ওই এলাকায়, সেখানে আমার আরও কিছু আত্মীয়, তারা সব বাইরে থাকে। সেখানে একমাত্র সেই শুভাকাঙ্ক্ষী আত্মীয়র বাড়িতে ছেলে বলতে আমি, মোটামুটি কাজ বা যত কিছু করা সমস্ত কিছু ছেলে হিসাবে আমি করি। আজকে আমাকে যদি ওখান থেকে তাড়াতে পারে সেই শুভাকাঙ্ক্ষী আত্মীয়, যে আমি কারো নাম বলছি না, মানে কতটা সাংঘাতিক সে, তার ওয়াইফ, তার ছেলে কতটা সাংঘাতিক, আপনারা যদি শোনেন সামনে তাহলে বুঝতে পারবেন কতটা সাংঘাতিক আর কতটা মিথ্যেবাদী, কতটা নোংরা হতে পারে। সেই সুযোগটাকে নিয়ে সারা জায়গা ঘুরে বেড়ালো না কিন্তু একজন যে বদনামটা দিচ্ছে, সেখানকার মানুষ মাথায় নিয়ে নিচ্ছে হ্যাঁ ছেলেটা আপনার থাকে না, তার মানে কাছে ও দেখেছে, তার মানে এটা একবারও বিচার করছে না যে আমি তো ছেলেটাকে দেখিনি কিছু করতে। এতদিন রইলাম, বেশ কিছুদিন হয়ে গেল ওখানে রয়েছে, একটা মানুষ কেউ বলতে পারবে না যে আমাকে ওইটা করতে দেখেছে।
ওই বদনামটা দিচ্ছে, ওটা করতে দেখেছি। মানে কেউ যদি বলে দেয় কিছু, মানে সে সেটা বিশ্বাস করে দিয়ে হ্যাঁ তার মানে ওই, কিন্তু বিচার করার ক্ষমতা কারণ নেই। আজকে শুরুয়াত ওখান থেকে আরম্ভ হলো, আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয়। এইবার এইটাকে নিয়ে আর যে একটা রেন্টের বাড়ির একজন ভদ্রলোক কিছু মানে ডেঞ্জার, সেও আরেকজন, যাই হোক আরম্ভ করলো। তারও যদি ব্যাকগ্রাউন্ড কিছু বলা হয়, অনেক কিছু বলা হবে, আমি কাউকে নিয়ে আসছি না। আরম্ভ হলো ওখান থেকে শুরুয়াত। এইবার আমি যেখানে থাকতাম, যেখানে রিকভারির ব্যাপারগুলো, ওখান থেকে তো আমি চলে এসেছি, কেউ তো জানে না। আমাকে হয়তো খুঁজেছে পেঁচেছে, হয়তো জানি না কি করেছে, কিন্তু আমাকে ফোন করতো, প্রচুর ফোন করেছে এই ব্যাংকের রিকভারি এজেন্টরা, নানা রকম ফেডিং করে। তো এই মাঝখানে এইবার আমার যে শুভাকাঙ্ক্ষী আত্মীয়, শত্রুতা কীভাবে তৈরি হয়ে গেল দেখুন। শত্রু মানুষের কীভাবে, আমি কিন্তু কারোর সাথে শত্রুতা করিনি, কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, কোনো মারামারির মধ্যে থাকি না, কোনো রাজনীতি করি না, কোনো কাউকে অসম্মান করি না, কোনো কারোর পেছনে কাঠি মারি না, কারোর নামে পরনিন্দা পরচর্চা করি না, যেগুলো করলে একটা মানুষের শত্রু হতে পারে। সেই রিকভারি এজেন্টরা হয়তো আমাকে চাইছে, আমাকে খুঁজছে, কিন্তু আমি এখানে এসেছি, এখানে থাকি, ওপেন, ঘুরে বেরিয়েছি, অন্যায় তো করিনি কিছু, দিতে পারছি, ঘুরে বেরিয়েছি। যেটা দিয়েছিল আমাকে লোনটা, ওটা কিন্তু হিসাব করলে অ্যাকচুয়ালি বেআইনি, কারণ ওটা রেট অফ ইন্টারেস্টটা রিজার্ভ ব্যাঙ্কের রুলসের অনেক বাইরে, প্রচুর টাকা ইন্টারেস্ট, যেটা রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে নেই। আমি সেসব ব্যাপার নিয়ে আসছি না, নিয়েছি, দিতে তো হবেই, সেটা অবশ্যই যখন পারবো তখন, আমি সেই ব্যাপারটা আসছি না। এরই মাঝে এবার আমার যেখানে রয়েছি সেখানকার এই আমার আত্মীয়, যে এত শুভাকাঙ্ক্ষী রেন্টের লোক মিলে সারা জায়গায়, কোনো চায়ের দোকানে, কোনো মোড়ে, কোনো ক্লাবে, এইবার রাজনীতির ব্যাপারটা চলে এলো। তাদের তো গ্রুপ থাকে, বিশাল নেটওয়ার্ক একটা রাজনীতি থাকলে, ধরুন তাদের মধ্যে রাজনীতি কেউ রয়েছে বড়, কেউ, সেটাকে পুরো গ্রুপে ছড়িয়ে দেওয়া হলো, এই ছেলেটা এইবার আমাকে কি ভুক্তভোগী হতে হয়েছে। এবার আমি যেখান দিয়ে যাচ্ছি টোন কেটে দিচ্ছে, একটা দৃষ্টি কঠোরভাবে তাকাচ্ছে, একটা বদনাম করছে, এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো যে আমি ওইটা চল ফলো কর। আমাকে পেছনে যেখানে যাচ্ছি ফলো করা হচ্ছে, যেখানে যাচ্ছি পেছনে চলে যাওয়া হচ্ছে, যেখানে যাচ্ছি সেটা হসপিটাল হোক, সেটা যেখানেই হোক, ফলো আপ করা হচ্ছে। এর মাঝখানে লকডাউন যখন যায়, লকডাউনের সময়, তখন তো টুকটাক যে আমি শুটিংয়ের কাজ টাজ করি, মাথারই ঠিক থাকে না এত কিছু দেখতে, এই দুনিয়াটাকে দেখতে। শুটিংয়ের যখন কাজ টাজ করি সেই সময়টায় তখন তো কাজের প্রবলেম, তখন আমি কাজ বলার জন্য অনেককে ফোন করতাম। এরকমই এফবি থেকে একজনের সাথে পরিচয় হয়, আমি নাম আনছি না কারোর নাম আনছি না, এফবি থেকে পরিচয় হয়। এরকমই একজন ভদ্রমহিলাকে আমি ফোন করে কাজের কথা বলেছিলাম। হঠাৎ করে রাতের বেলা ফোন এসে সেই যে ভদ্রলোক ফোন করে, সে পরিচয় দিয়েছিল এই ভদ্রমহিলার হাজব্যান্ড। আমার ডাউট আছে, সেটা হাজব্যান্ড যদি হতো, সে ভদ্রমহিলাকে যেদিনকে আমি ফোন করেছি, তাহলে তার পরের দিন বা সেদিনকে রাত্রেবেলায় বা পরের দিন সেই জিনিসটা করতে পারতো, বা সেদিনকেই করতে পারতো তার হাজব্যান্ড ওনাকে ফোন করার বা 4-5 দিন পরে আমাকে ফোন করেছে, ফেক অ্যাকাউন্ট খুলেছে, ফোন করে আমাকে নানা রকম থ্রেট, ফার্স্টে খিস্তি, বাপ মা তুলে সমস্ত বলেছে, আবার বলছি, বাপ মা তুলে খিস্তি, নানা রকম থ্রেট, নানা রকম খিস্তি, একটু দাদা গোছের মস্তান গোছের টাইপের। তো আমি ঝুট ঝামেলা পছন্দ করি না, তো আমি প্রথমে রেগে গিয়ে আমি দুটো কথা বলে দিয়েছিলাম, তবু ওনাকে সম্মান করেছি, ওনার মতন আমি কোনো গালাগালি কিছু করিনি। হঠাৎ করে উনি ফোন একে ওকে লাগিয়ে পুরোপুরি থ্রেট দিচ্ছে, আমাকে মেরে ফেলবে,
আমাকে তুলে নিয়েই যাবে। আরেকজনকে বলছে ফোন করে, একে তুলে নে। আমাকে বলছে কোথায় থাকিস, কী থাকিস, মানে সেই যে কী সিচুয়েশান গেছে। লাস্টে আমি ওনাকে বললাম যে আমি এই কাজের জন্যই করেছি। হ্যাঁ, এই করছি 14 বার রাত্রেবেলায় মদ খেয়ে ফোন করছে, বাজে কথা বলছে, থ্রেট করছে, মেরে ফেলবে, এই ফেলবে। অটোমেটিকলি আজকালকার দিনকালের যে অবস্থা, কিন্তু আমি এটা মাথায় আসছে না যে আমি থ্রেট দেওয়ার মতন আমি কী কাজ করলাম। এটা আমি নিজেই বুঝতে পারছি না। খারাপ তো কিছু করিনি, তাহলে এই জিনিসটা আসছে কেন? একটা কাজের কথা বলেছি, তো আমি সেটা বললাম। আমি ওনাকে এটাও বললাম যে আপনি আমাকে ক্ষমা করুন, ওনার কাছ থেকে আমি ক্ষমা চাই। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার কোনো ফোন যাবে না, সে আপনার বউ হোক বা গার্লফ্রেন্ড হোক, যেই হোক, আর দ্বিতীয়বার আমার ফোন যাবে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেই নাম্বারটাকে ডিলিট করে দিই টোটালি। তারপরেও বিভিন্ন নাম্বার থেকে আমার এখানেই ডাউট হচ্ছে, যেই মানুষটা ফোন করেছিল সে কোনো ব্যাংকের রিকভারির সাথে জড়িত। শিওর কী করেছে বলছি। আমার নাম্বারটা, যেহেতু আমার নাম্বারটা, ওই নাম্বারটা দিয়ে আমি যেই লোনটা নিয়েছিলাম সেই সময়টা, যেটা আনসিকিউর লোন, রিজার্ভ ব্যাংকের নিয়মের বাইরে, সেই লোনটার নাম্বারটা ওটার সাথে কানেক্ট ছিল। এবার এই নাম্বারটা দেখলে তো অটোমেটিকলি বোঝা যায়, চলে আসে। আপনি যদি নাম্বার সার্চ করেন তো আপনি কী কী লোন নিয়েছেন বা কী সিভিল স্কোর কী আছে সেটা বেরিয়ে যায়। সেটা দেখে পুরো একদিন ফোন করে আমাকে বলে, ঠিক আছে। সে কি করেছে, সেই নাম্বারটা আমার সমস্ত রিকভারি যত আছে ব্যাংকের, দেখুন ব্যাংকের টাকা নিয়েছে সেই জায়গাটা, সে লোন কি নিয়মের পরে, সেটা কোর্ট কী হবে, কোর্টের বিচার, কোর্টে কী হবে পরের কথা, কোর্ট করে পরের কথা, সেটা না। ব্যাংকের নিচে ব্যাংক যাইব আপনার কাছ থেকে জামিন করে টাকাটা আদায় করবে ব্যাংক। তো অরিজিনাল নিয়মের ব্যাংক গিয়ে যেভাবেও আদায় করবে, রিকভারি এজেন্টদের পাঠিয়ে মশানি করে যেমন করে আদায় করবে। তো এইবার যখন সেই ছেলেটা জেনে গেছে, ওইটাকে কী করেছে, সমস্ত জায়গায় রিকভারি এজেন্ট আছে, যত ব্রাঞ্চ আছে সমস্ত জায়গায়, সেটা কয়েক হাজার ছেলেপেলে কাজ করে, ছেলেপেলে সবার কাছে গ্রুপ করেছে, গ্রুপ করে আমার নাম্বারটাকে ছড়িয়ে দিয়েছে, আমার ছবিটাকে ছড়িয়ে দিয়েছে। তারা এবার যেখানে আমাকে দেখছে ফলো করছে সেরকম। আবার যেই এলাকায় থাকে, মামাবাড়ি এলাকায়, সেখানে ঢুকে গেছে, ঢুকে গিয়ে সেখানকার যে আমার শুভাকাঙ্ক্ষী মানুষ তাদের সাথে অ্যাড করেছে। এবার ব্যাংকের ব্যাপার, এজেন্টদের ব্যাপার, নোট আছে, খাইয়ে দিল, টোটালি খাইয়ে দিল। ব্যাস, ওখানকার লোকেদের সাথে, ওখানকার মানুষদের সাথে গিয়ে এই বদনামটা আরম্ভ করলো যে এই ছেলেটা এটা করে সারা জায়গায়। আচ্ছা বলুন, আমি আমার মায়ের কাছে এখন থাকছি না, আমি ওখান থেকে প্রায় 80-85 কিলোমিটার দূরে এখন থাকি। এখানকার মানুষকে কাছে এসে কে বদনাম করলো বলুন? এখানকার মানুষ তো ওখানে কি খোঁজ নিতে যায়নি, আমাকে তো চেনে না। আমি ধরুন এখানে এখন থাকি, কটা মানুষ চেনে, এখানে কেউ চেনে না, নিজের মতো নিজে কাজ করি। তাহলে ওখানকার লোকজনও তো এখানে আসার অত ঠেকা পড়েনি, মনে আসবে, হয়তো পেছনে ফলো করতে করতে এসছে, হতে পারে, সেটা হতে পারে। কিন্তু এখানে থাকছে, এখানে এসে কে বদনাম করবে? এই প্রায় 85 কিলোমিটার দূরে থাকি আমার বাড়ি থেকে, সেখানে গিয়েও বদনাম করে দিয়ে আমার নামে করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তাদের কি ইন্টারেস্ট? সেখানে গিয়ে আপনার ঠেকা পড়েছে, আপনি একটা মানুষ ধরুন চলে গেছে আপনার ধরো দিল্লি, আপনি দিল্লিতে তার পেছনে গিয়ে তার নামে বদনাম করে দিয়ে আসবেন যে ছেলেটা এই করেছে। তাদেরও ঠেকা পড়েনি, আপনারও ঠেকা পড়েনি, সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার লোক বুঝবে। সেম করা হয়েছে। ওখানকার লোকজন এমন তৈরি করে দিয়েছে, এই রিকভারি এজেন্ট বা আমার শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ, আত্মীয়, এলাকার লোক। আমার জন্মকর্ম সেই এলাকায় নয়, আমি সেকেন্ড যে এলাকায় রইলাম, মামাবাড়ি এলাকায়, প্রচুর অভিজ্ঞতা হয়ে গেল। সেখানকার কিছু লোকজন চারিদিকে যেখানে যাচ্ছি, যেই রেটে যাচ্ছি সে বাড়ির কাছে কি বদনাম করে দিয়ে আসছে, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে মানুষের মাথায় খালি ঢুকিয়ে দিচ্ছে এই ছেলেটা এই, দেখা না দেখা পরের কথা, মাথায় ঢুকিয়ে দিচ্ছে। কিছু বানিয়ে গল্প টল্প বলে ঢুকিয়ে দিলে মানুষের মাথা তো কিছু ঢোকাতে পারলে ঢুকে হয়ে গেল এই মানুষটা এই, ব্যাস, মানুষ তো এখন ওই নিয়েই থাকে।
পরের বদনামের মতন আনন্দদায়ক জিনিস আর কি হতে পারে? ব্যাস ঢুকিয়ে দিচ্ছে মানুষ, এখন ওটা নিয়ে তার মানে এটা এই চারিদিক থেকে আমাকে খারাপ করে দিতে চাইছে মানুষের কাছে। 85 কিলোমিটার দূরে এসছে, এখানেও মানুষ এসে এখানেও বদনামটা করেছে। এই রিকভারি এজেন্ট লোকজন চারিদিকে নেটওয়ার্ক ছড়িয়ে যেখানে যাচ্ছে সেখানে। আমার তো মনে হয় আমার ফোনটাকেও ট্র্যাক করা হয়েছে, লোকেশনও ট্র্যাক করা হয়েছে, সমস্ত জায়গায় এই জিনিসটা করা হয়েছে, এরকম করে করা হচ্ছে। কিন্তু আমি একটা মানুষ বলুক যে বদলটা দিচ্ছে সে আমাকে দেখেছে, কাজের ক্ষেত্রে কাজ করতে যাচ্ছে সেটাও খবর পেয়ে যাচ্ছে, সেখানেও নেটওয়ার্কটাকে লোকেশন ট্র্যাক করছে, সেখানেও চলে গিয়ে সেখানেও বলে আসছে উল্টোপাল্টা, মানে কাজের জায়গাটাকেও নষ্ট করে দিতে পারছে। বিদেশে কিন্তু এটা করে না। বিদেশে যদি এরকম কোনো ঘটনা, বিদেশে তো অ্যাকচুয়ালি গরিব মানুষ কমই আছে বা অর্থনৈতিক অসচ্ছল মানুষ কমই আছে সমস্ত। বিদেশে যারাও এটা পারে না তাদেরকে না তোলার চেষ্টা করে, যাতে সে আস্তে আস্তে করে সেই টাকাটা দিতে পারে, তাকে নিজেরা আরও ডেভেলপড করে দেয়। এইভাবে ডাউন করতে চায় না, লোকের কাছে মিথ্যে বদনাম করে তাকে খারাপ করে দেয় না। এর মধ্যে সেই ভদ্রমহিলাকে আমি ফোন করেছিলাম, তার হাজব্যান্ড না বয়ফ্রেন্ড যাই না, সেই রিকভারি এজেন্টের পুরো গ্রুপের নাম্বার ছড়িয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছে। আমাকে কতবার গ্রুপে অ্যাড করে আমাকে পাঠাতো, গ্রুপে অ্যাড করে পাঠাতো, সমস্ত মানুষের কাছে এরকম করে খারাপ করে দিয়েছে। এরকম আমি শুধু এইরকম শিকার একা নই, সে অনেক আছে। তার মধ্যে আমি তো দেখলাম একজনকে আজকে এই এরকম নায়িকা, যে আজকে এত বড় নায়িকার পাঠ করছে, সে আজকে ভবগুড়ো হয়ে বলছে আজকে আমিও তো হয়ে যেতে পারি, কিন্তু আমাকে পারছে না। সুযোগ খোঁজার চেষ্টা করছে, নানা রকমভাবে চেষ্টা করছে কিছু খোঁজার, কিন্তু আমি তো করিই না, আমি বাজে কাজ করবোই না। আপনি খুঁজে যান, আপনারা কিচ্ছু পাবেন না, খালি ওই বদনামী লোকের কাছে গিয়ে মানুষের মাথায় ঢোকাতে পারবে। এবার দেখবেন আমি যদি আরেক জায়গায় যাই সেখানে গিয়েও বদনামটা করে দিয়ে আসবে, কারণ কারো ঠেকা পড়েছে। আমি ওখান থেকে আজকে 85 কিলোমিটার দূরে থাকি, এখানে কার ঠেকা পড়েছে? ওখানকার লোকে না, এটা এই রিকভারি এজেন্টদেরই কাজ। আর আমার শুভাকাঙ্ক্ষী মানুষদের যেহেতু অ্যাড হয়ে গেছে, ফোন এখন তো ফোনের নেটওয়ার্ক, ফোনে ফোনে কাজ হয়ে যাচ্ছে সমস্ত কিছু, যে মানুষটাকে এটা করো, ওখানে গিয়ে বলো, এই মানুষটা কাজ বন্ধ করো, এই মানুষটা, আরে তাহলে কাজ বন্ধ করে তো আমার পেটটাকেই নষ্ট করছেন। করুন, কেউ কাউকে ক্ষতি করে কেউ কারো পার পায় না দাদা। এরপরে তো আমাকে মেরেই ফেলবে, ওই জন্যই আমি ভিডিওটা করেছিলাম, মেরেই ফেলবে না। তার জন্য দায়ী কে হবে? কারা দায়ী হবে? আর কিছু বলার অবকাশ রাখেন। এই হচ্ছে ফ্যাক্ট দাদা। আপনারা একটু চিন্তা করুন, কোন মানুষটা, একটা মানুষের নাম আমরা যদি বলি, সেই মানুষটাকে তো মানসিক দিক থেকে একদম শেষ করে দিচ্ছে সেই জায়গাটা। একটা মানুষ যদি কিছু বলি, আগে দেখুন, বিচার করুন, জানুন, দেখুন যে আমি হ্যাঁ এটা দেখেছি। কি দেখেছি? আমি দেখেছি এই ও না নেশা করছে, ভীষণ নেশা করছে। আরে দেখি নেশা করছে কিনা, আরে ওই ওটা বেশ্যাগিরি করছে সোজা, আরে আমি দেখি, ঠিক আছে চলো দেখি। দুদিনে জানা যায় আজকালকার যা প্রযুক্তি, সেই মানুষটা কারোর সাথে শুচ্ছে না কোনো নেশা করছে, দুদিনে জানা যায়। এত সিসিটিভি ক্যামেরা, এত প্রযুক্তি, এত পুলিশ এগিয়ে, কটা দিন লাগে ধরতে? 2 বছর ধরে পেছনে ঘুরেই যাচ্ছে না, কটা দিন লাগে? যদি আমি অন্যায় করতাম, অন্যায় করি না তো, আপনারা তো সেটা জানেন। মিথ্যে দিয়ে মানুষের মাথায় খালি ঢোকানোটা কাজ, যে এই মানুষটাকে বদনাম করে দেবো এই এলাকায়। ছি, এটুকুই বলার ছিল। এই আমার মতন অনেক আছে, অনেক আছে। তবে আপনাদের একটা জানিয়ে দিই, কাউকে বেশ্যা বললে সে বেশ্যা হয়ে যায় না, কাউকে বাজে বললে সে বাজে হয়ে যায় না, কাউকে চোর ডাকাত বললে সে চোর ডাকাত হয়ে যায় না, কাউকে নেশাখোর বললে সে নেশাখোর হয়ে যায় না, যতক্ষণ না সে করে। আপনাদের জায়গা আপনারা চালিয়ে যান, আমাদের জায়গা আমি ঠিক আছে। তবে ওপরে একজন আছে, ওপরে একজন আছে, সে সব দেখছে। এই জন্মেরটা এই জন্মেই হবে। সাময়িক আমরা অন্যের ক্ষতি করে খুব আনন্দ পাই, সাময়িক অর্থ হয়ে গিয়ে খুব আনন্দ পাই। এই হচ্ছে আমার ঘটনা, এই হচ্ছে ব্যাপার। সমস্ত জায়গায় যেখানে যাচ্ছি, আপনার আজকে এরপর আমি যদি যেখানে যাই সেখানে গিয়েও বদনাম করে দিয়ে আসবে, কারণ এদের নেটওয়ার্কটা তো ছড়িয়ে দিয়েছে, রিকভারি নেটওয়ার্ক।
তার মধ্যে আমার যে এলাকায় মামাবাড়ি এলাকায় কিছু মানুষ জড়িত, আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয়, কিছু নয়, ওই 3 জন ধরে রাখুন, 3টে, বিশেষ আর এলাকার প্রচুর মানুষ কিছু আছে। এই হচ্ছে ফ্যাক্ট। মানে মানুষের মনে খালি ঢুকিয়ে দাও, তাতেই যথেষ্ট। আরে ঢুকিয়ে দাও মাথায়, মানুষদের মাথায়, ব্যাস খারাপ যতদিন থাকে ততদিন থাকে। মানে একটা সময় এসে মানুষ বুঝতে পারে, কালকে আমাকে মেরেও ফেলতে পারে, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, মেরে ফেলার মতন কোনো কাজই করিনি। যেভাবে আমার পেছনে সমস্ত কিছুভাবে করে বেড়াচ্ছে, ফলো করছে, এই অনবরত মানুষের কাছে খারাপ করে দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ সেটা বিচার করছে না। একটা মানুষ যদি কিছু খারাপ কিছু করে, তাকে ধরতে এতদিন তো লাগে না, 2 দিন লাগে না, 2 দিন লাগে, এতদিন তো লাগে না, এত বছর কিছু পাচ্ছে না, যেখানে এত প্রযুক্তি, চারদিকে ক্যামেরা, হাই স্যাটেলাইট ফেসিলিটি। হ্যাঁ, এটা মানুষের এখানে নেই। সেই মানুষদের কথা বিশ্বাস করে আজকে তারা স্বার্থের জন্য এই মানুষগুলোকে ব্যবহার করে দিচ্ছে, একে খারাপ করে দেওয়াটাই কাজ। আজকে এর জন্য আজকে এই ধরনের শুভাকাঙ্ক্ষী কিছু মানুষদের জন্য আজকে এইরকম মানুষদের অবস্থা হয়। কিন্তু তার একটা মানুষকে খারাপ করে, একটা মানুষকে শেষ করে দিয়ে, একটা মানুষ একটা সময় উপরবেলা তার বিচারটা ঠিক করে দেয়। নিজের দোষে এই পরিস্থিতিতে আসে না, তাকে পরিস্থিতির পেছনে অন্য মানুষেরও হাত থাকে, যথেষ্ট পরিমাণে থাকে। আর রিকভারি এজেন্ট যারা ব্যাংকের লোক আছে তাদেরকে বলি, হ্যাঁ নিয়েছে নিশ্চয়ই দিতে হবে, তবে কেউ যদি না পারে, আমার মনে হয় না সেটা জোর করে আদায় করা উচিত, সেটাকে সময় দেওয়া উচিত। আর সে যদি না পারে, তারও কিছু বিকল্প ব্যবস্থা রাখা উচিত। এইভাবে বেআইনি কোনো কাজ আমার মনে হয় না করাটাই শ্রেয়। তার জন্য তো আইন আছে, কোর্ট আছে, আদালত আছে, আপনারা সেখানে জানাতে পারেন, সেখানে বলতে পারেন। কারণ প্রচুর মানুষ এর জন্য হারিয়ে গেছে, প্রচুর মানুষ মারা গেছে। আর কি বলবো, এটুকুই বলার। আপনাদের জানালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।